দেখুন, কাল থেকে যা চলছে, যেরকম সুপ্রিম কোর্টের রায় সামনে এসেছে, তারপর থেকে যা যা চলছে সেই সমস্ত কিছু আমরা সকলেই দেখছি। যারা এই গোটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা তো একটা অসহনীয় মানসিক চাপ সহ্য করছেনই। আমরা যারা এটা দেখছি, শুধুমাত্র তাদের অভিজ্ঞতাটা দেখছি, আমাদের উপরেও একটা মানসিক চাপ পড়ছে। আমরা সকলেই মানুষ, আমাদের উপরেও একটা ভীষণ রকম প্রভাব এর পড়ছে। মানে আমাদের যদি দেখেই এই অবস্থা হয়, তাহলে যারা সত্যি সত্যি এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা যে আসলে কি ফিল করছেন, এখন কি অবস্থায় রয়েছেন, আমরা হয়তো সেটা ভাবতেও পারছি না, কল্পনাও করতে পারছি না। কিন্তু তাও আমার মনে হলো যে আজকের এই পর্বটা করা উচিত। আমি আজকে তাও পর্ব করছি। তার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, আজ তো অসাধারণ একটি দিন, আজ তো একটা পুণ্য তিথি, অত্যন্ত পবিত্র একটি দিন। কেন বলছি এ কথা? আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 2025-এর 4 এপ্রিল। ঠিক আজকের দিনে 4 বছর আগে, মানে 2021-এর 4 এপ্রিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে মঞ্চের ওপর থেকে চিৎকার করে করে বলছিলেন একটি প্রতিশ্রুতির কথা। ঠিক 4 বছর আগে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে বলছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। ভালো করে শুনুন, তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। টেকনিক্যালি দেখতে গেলে আজ তো তিনি তার সেই প্রতিশ্রুতি পূরণ করে দিলেন। এখন একই চাকরির জন্য যোগ্য প্রার্থীদের ডবল ডবল পরীক্ষায় বসতে হচ্ছে, তাহলে ডবল ডবল চাকরি তারা পাচ্ছেন, ডবল ডবল শিক্ষা হচ্ছে, তাই না? এবং তারই সঙ্গে কি অসাধারণ একটা পাল্টির সমীকরণ সামনে উঠে আসছে, সেটাও সকলের সামনে রাখার দরকার রয়েছে। ঠিক 24 ঘন্টা আগে সুপ্রিম কোর্টের রায় যখন বেরিয়ে গেছে, চারিদিকে তখন কিন্তু হাহাকার পড়ে গেছে। সেই সময় মুখ্যমন্ত্রী এগিয়ে এলেন, তিনি সাংবাদিক বৈঠক করলেন, চিৎকার করে কথাবার্তা বললেন, এবং সেখানে এসে মুখ্যমন্ত্রী বললেন যে আমি এই গোটা বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি, হতাশা নয়, নেতিবাচক নয়, তিনি গোটা বিষয়টাকে ইতিবাচকভাবে দেখছেন। মুখ্যমন্ত্রী বললেন আমি ইতিবাচকভাবে বিষয়টা দেখছি, আমরা ইতিবাচক পদক্ষেপ করব। 3 মাসের মধ্যে প্রসেস করতে বলেছে তো সুপ্রিম কোর্ট, আমরা করে দেবো। আমি এসএসসিকে জানাতে বলে দিয়েছি, ব্রাত্য বসুকে সরকারের মতটা আমরা ঠিক করে দেবো, যত তাড়াতাড়ি সম্ভব 3 মাসের মধ্যে প্রসেস করে দেবো। মুখ্যমন্ত্রী এই কথা বলার পর 24 ঘন্টাও পুরো কাটেনি। এই মুখ্যমন্ত্রী একজন মূর্তিমান, তিনি এই কথা বললেন। ঠিক তারপরে আজ সকালবেলা আরেক মূর্তিমান সামনে এলেন। কে তিনি? এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি আজ সামনে এসে কি বললেন? তিনি বললেন না 3 মাসের মধ্যে কি করে হবে বলুন তো, না সুপ্রিম কোর্ট তো 3 মাসের কথা বলেইনি, আর তাছাড়া এটা এত বড় একটা প্রক্রিয়া, 3 মাসের মধ্যে কি করে হবে, 3 মাসের মধ্যে মোটেই সম্ভব নয়। 24 ঘন্টা আগে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে 3 মাসের মধ্যে আমরা প্রসেস করে দেব, সেখানে আজ 24 ঘন্টার মধ্যে সিদ্ধার্থ মজুমদার এসে বলে দিচ্ছেন 3 মাসের মধ্যে সম্ভব নয়। এবং আপনি দেখুন আমাদের মুখ্যমন্ত্রী কত বুদ্ধিমতী। তিনি এই ঘটনা ঘটার পর যখন চারিদিকে হাহাকার পড়ে গেছে, সেই সময় এসে বলছেন আমরা খুব তাড়াতাড়ি করে দেবো, আমরা ইতিবাচকভাবে দেখছি, সলিউশন বের করে ফেলেছেন তিনি। 1 মাসের জন্য ছুটি পড়ে যাবে, 30 এপ্রিল থেকে গরমের ছুটি হয়ে যাবে, এপ্রিল মে ছুটি, জুন মাসের মধ্যে প্রসেস শুরু হয়ে যাবে, জুলাই মাসের মধ্যে উনি একদম সব ঠিক করে দেবেন, এইরকম প্রতিশ্রুতি উনি দিয়ে চলে গেলেন। আর আজ এসএসসির চেয়ারম্যান এগিয়ে এসে বলছেন না এত বড় প্রক্রিয়া হয় নাকি 3 মাসের মধ্যে। মানে ব্যাপারটা হচ্ছে না আমাদের একটু সময় দিন, আমরা ঠিক নিজেদের সময় মতো করবো, এটা তো অনেক বড় কাজ, এরকমভাবে তাড়াহুড়ো করলে কি চলে, আমরা আমাদের সময় নেব। এবং কি সুন্দর খেলা খেলে দিয়ে চলে গেলেন তিনি। একদিকে মুখ্যমন্ত্রী খেলছেন, একদিকে এসএসসির চেয়ারম্যান খেলছেন, সুন্দর খেলা হচ্ছে। আর এই খেলা কাদের সঙ্গে হচ্ছে? তাদের সঙ্গে যাদের প্রত্যেকের পরিবারে কাল থেকে হাহাকার পড়ে গেছে। একটা কথা আছে, যেমন মনিব তেমন খেকি। মানে মনিব যেরকম ক্যাও ক্যাও করে, তার খেকিও সেরকমই ক্যাও ক্যাও করে। কিরকম দেখুন, সুপার নিউমেরি পদ নিয়ে একটা জালিয়াতির কথা সামনে উঠে এসেছিল, আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই। যখন এই দুর্নীতি সকলের সামনে চলে এসেছে, সমস্ত কিছু একেবারে জানাজানি চারিদিকে হয়ে গেছে, মুখ্যমন্ত্রী তখন এক প্রকার ধামাচাপা দেওয়ার জন্য কল্পতরু হয়ে গেলেন এবং তিনি বললেন যে যা হয়েছে হয়েছে, যারা চাকরি পেয়েছেন, সে যোগ্য অযোগ্য টাকা দিয়ে যেভাবেই হোক চাকরি পেয়েছেন, তারা সবাই চাকরি করুন, আর যাদের চাকরি দেওয়ার আছে, যোগ্য যারা বঞ্চিত হয়েছেন, যাদের চাকরি দেওয়ার আছে তাদেরও আমরা চাকরি দেব, তার জন্য সুপার নিউমেরি বা অতিরিক্ত পদ আমরা তৈরি করব। এবং মুখ্যমন্ত্রীর এই উন্নাসিক সিদ্ধান্তকে অনুমোদন দিল কারা? মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মন্ত্রীরা সেটাতে হ্যাঁ বলে দিলেন। এবং সেটা তো হবেই, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মানে সেখানে তো তার একাধিপত্য চলে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বহুবার শুনেছি আমরা। অতএব সেখানে তিনি যদি বলেন জি হ্যাঁ, তাহলে সবাই বলবেন জি হ্যাঁ, তিনি যদি বলেন জি না, তাহলে সবাই বলবেন জি না। তো সেটা গেল। এবার ক্যাবিনেটের অনুমোদন চলে এসেছে, অতিরিক্ত পদ তৈরি হবে।
এই নিয়ে অলরেডি কিন্তু হাইকোর্টে সরকার ধাক্কা খেয়েছে, যেখানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এটা সরকারের একটা বেআইনি কাজ এবং রাজ্য সরকারের সঙ্গে যুক্ত যারা যারা এই অতিরিক্ত পদের জন্য অনুমোদন দিয়েছেন তাদের সকলের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে। এখন এই মামলাটা কিন্তু গেছে সুপ্রিম কোর্টে। দুদিন পরেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে এবং সেরকম নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে আসলে এই রাজ্যের যারা যারা যুক্ত রয়েছেন এই অতিরিক্ত পদের সিদ্ধান্তের সঙ্গে, মানে ক্যাবিনেটের মন্ত্রীরা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তার বিরুদ্ধেও কিন্তু সিবিআই তদন্ত হতে পারে। এইবার দেখুন, একদিকে যখন অলরেডি এই সুপার নিউমারি পদ নিয়ে সরকার ল্যাজে গোবরে হয়ে রয়েছে, সেখান থেকে এখনো বেরোতে পারেনি, আরেকদিকে ল্যাজে গোবরে হওয়া শুরু হয়ে গেছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি আজ এসে কি বলেছেন? এক তো তিনি বলেইছেন 3 মাসের মধ্যে তিনি তার কাজটা করতে পারবেন না, 3 মাসের মধ্যে পরীক্ষা টরীক্ষা হবে না, এত কি হয় নাকি, এত বড় ব্যাপার। কিন্তু তার সঙ্গে তিনি বলছেন যে যাদের চাকরি গেছে তারা এর আগে কোনো সরকারি দপ্তরে চাকরি করতেন কিনা সেই তথ্য জানা নেই, আমাদেরকে দেখতে হবে। সুপ্রিম কোর্ট যেরকম বলেছে তারা পূর্বতন চাকরিতে ফিরে যেতে পারেন, তারা আবেদন করতে পারেন, সেক্ষেত্রে তাদের ফিরিয়ে নেওয়া হবে এবং সেই সমস্ত দপ্তরে অতিরিক্ত পদও প্রয়োজনে তৈরি করা হবে, সুপার নিউমেরি পদ তৈরি করা হবে। আপনি আপনার দপ্তরের কাজটা দেখুন, অন্য দপ্তরে কারা চাকরিতে ফিরে যাবেন, সেখানে অতিরিক্ত পদ তৈরি হবে কি হবে না সেটা আপনাকে বলতে কে বলেছে? আপনি আপনার কাজের কথাটা বলুন, যেটা আপনি বলে দিচ্ছেন আপনি 3 মাসের মধ্যে করতে পারবেন না। আপনার নিজের কাজ নিয়ে আপনার জ্ঞান নেই, আপনি চলেছেন গোটা পাড়ায় মুরব্বি করতে। এইখানে রিভিউ পিটিশনের যে কথাটা বারবার উঠে আসছে সেটা কিন্তু সঠিক কথা নয়। রিভিউ পিটিশন তখনই কার্যকরী হতে পারে যদি সেখানে টেকনিক্যাল কোনো ভুল থাকে অথবা ইফ সামথিং নিউ কামস ইন লাইট। কাজেই এইখানে রিভিউ পিটিশন যদি ফাইল করা হয়ও গোটা জিনিসটা পেছোতে পারে, কিন্তু সত্যটা বদলে যাবে না, কারণ এখানে টেকনিক্যাল কোনো ভুল নেই। অনেকেই এখানে চাল আর কাঁকড় আলাদা করার কথা বলছেন, এটা না ভুল উপমা। চাল আর কাঁকড় সত্যিই আলাদা করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে সঠিক উপমা হচ্ছে চাল আর ডাল। চাল আর ডাল দুটো স্বতন্ত্র বস্তু, কিন্তু আপনি যদি সেটাকে গুলিয়ে ঘ্যাট করে রান্না করে খিচুড়ি করে প্লেটে দিয়ে দেন তাহলে তো চাল ডাল কোনো মতেই আলাদা করা সম্ভব নয়। এবং সুপ্রিম কোর্টের এটা কাজও নয়। চাল কাঁকড় চাল ডাল কোনোটাই আলাদা করা সুপ্রিম কোর্টের কাজ নয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার প্রশ্ন করা হয়েছিল এসএসসিকে যে আপনারা কি আলাদা করতে পারবেন, যোগ্য অযোগ্য আপনারা কি বাছাই করতে পারবেন? যে কজনকে আপনারা বলছেন অযোগ্য তা বাদ দিয়ে বাকি যারা রয়েছেন প্রত্যেকে যোগ্য, সেই কথাটা আপনারা নিশ্চিত করে কি জানাতে পারবেন? এসএসসি সেটা নিশ্চিত করে জানাতে পারেনি, এসএসসি স্পষ্ট উত্তর দিতে পারেনি। কাজেই এটা সুপ্রিম কোর্টের কাজ ছিল না। অনেকেই মনে করেন যে সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে আতশ কাঁচ নিয়ে গিয়ে সব জায়গায় ডিটেকটিভ খেলা। না, আ জাজ ইজ সাপোজ টু গিভ জাজমেন্ট। সুপ্রিম কোর্টের কাজ বিচার করা, তারা সেটাই করেছেন। সমস্ত তথ্য পাওয়ার পর সুপ্রিম কোর্ট কিন্তু সময় নিয়েছে, রায় স্থগিত রেখেছে, বিবেচনা করেছে, তারপর তাদের এই রায় সামনে এসেছে। কাজেই ওই আলাদা করা তদন্ত করার কাজটা যাদের ছিল সেটা এসএসসির। কাউকে যদি গিয়ে ধরতে হয় তাহলে আপনাকে এসএসসিকে গিয়ে ধরতে হবে যে আপনারা কেন তদন্তের কাজটা করলেন না। সুপ্রিম কোর্টের কাজ বিচার করা, সুপ্রিম কোর্টের কাজ বিচার এবং এসএসসির কাজ দুটো কিন্তু স্বতন্ত্র বস্তু। আপনি এটা বলতে পারেন না যে আমি একটু খুনটা করে চলে এসেছি, আপনি এবার একটু মানবিক হন। সুপ্রিম কোর্টের এখানে মানবিক বা দানবিক হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অনেকেই আছেন যারা এই পরিস্থিতির পরেও একটা পৈশাচিক উল্লাসে মেতে উঠেছেন এবং তারা পৈশাচিক উল্লাস করছেন কিভাবে? এই কথা বলে একটা কটাক্ষ করে যে বেশ হয়েছে, এটাই তো হওয়ার ছিল, যাদের চাকরি গেছে, আরে তাদের মধ্যে 4 জন হলেও তো অযোগ্য আছে, তাদের চাকরি গেছে তাতেই আমি খুশি, টাকা দিয়ে চাকরি পেয়েছিলে এবার বোঝো ঠেলা। কিন্তু সেটা করতে গিয়ে যে এতগুলো যোগ্যর চাকরি গেছে সেটা আমি মেনে নিতে রাজি আছি। যারা গোল্ড মেডেল পেয়েছেন তাদের চাকরি গেছে আমি মেনে নেব, ইউনিভার্সিটি টপার ফার্স্ট ক্লাস ফার্স্ট তার চাকরি চলে গেছে তাও আমি মেনে নেব, কারণ ওই 4 জন অযোগ্য তো শাস্তি পেয়েছেন, তাদের তো ভাতে মারা গেছে। এইরকম নেতিবাচক কথা যারা বলছেন, যারা এইরকম উল্লাসে মেতেছেন, আপনি এই ঘটনার পরে এইরকম একটা সিলভার লাইনিং খুঁজে নিয়ে যদি খুশি হতে চান হতেই পারেন। যেরকম অনেকেই বলছেন যাদের সরকারি চাকরির উপরে রাগ ছিল এখন একেবারে পুষিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমার বেসরকারি চাকরি তুমি বলতে, এখন দেখো আমার তো বেসরকারি চাকরির জব সিকিউরিটি বেশি হয়ে গেল সরকারি চাকরির থেকে। তো এসব কথা বলে যদি আপনি আনন্দ পান এই মুহূর্তে, পেতেই পারেন, সেটা আপনার মনোবৃত্তি, আপনি ভাববেন, যা আপনার ইচ্ছা আপনি তাই করবেন। কিন্তু এইরকম নেতিবাচক কথা যেমন সামনে আসছে, অনেকেই আছেন যারা পজিটিভ কথা বলছেন, যারা ইতিবাচক কথা বলছেন, উৎসাহ দিচ্ছেন এবং বলছেন যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, চলো এবার এগোতে হবে, পড়াশোনা করো, পরীক্ষা দাও, নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে, এবার ঝেড়ে ফুড়ে ওঠো।
দেখুন, এটা যারা বলছেন খুব ভালো কথা, কিন্তু একবার এটাও ভেবে দেখবেন যে এই কথাটা বলা যতটা সহজ, করাটা কিন্তু তার থেকে অনেক অনেক কঠিন। আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতে পারি, আমি যখন জার্নালিজম পড়েছি তখন জার্নালিজমের অনেক বিভাগ আমাকে পড়তে হয়েছে। তার মধ্যে ফিল্ম স্টাডিজ ছিল, অ্যাডভার্টাইজমেন্ট ছিল, প্রিন্ট মিডিয়া ছিল। এগুলো এখন আর আমার কোনো কাজে লাগে না। আমার এক্সপার্টিজ বা আমি যেটা নিয়ে প্রত্যেক দিন কাজ করি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, বেঙ্গল পলিটিক্স। আমাকে যদি এখন আবার ফিরে গিয়ে ওই সমস্ত কিছু পড়ে পরীক্ষা দিতে হয়, সেটা অত্যন্ত কঠিন একটা বিষয়। এবং সেভাবেই এই শিক্ষক শিক্ষিকাদের কথা ভাবুন, তারা আজ থেকে যত বছর আগে চাকরিটা পেয়েছিলেন, প্রথমত তাদের তখন বয়সটা কম ছিল, অ্যাডেড অনেক রেসপন্সিবিলিটি ছিল না। এই চাকরি পাওয়া, চাকরির জন্য পড়াশোনা করা, সেই পড়াশোনার চর্চার মধ্যে থাকা, এটাই তাদের জীবন ছিল। তাদের জীবনের তখন উদ্দেশ্য বা গোল ছিল এই চাকরি পাওয়াটা। এতদিনে তাদের প্রত্যেকের মাথার ওপর কিন্তু অ্যাডেড রেসপন্সিবিলিটি চলে এসেছে। পরিবারের দায়িত্ব, বাবা মা, তাদের অসুস্থতা, তাদের চিকিৎসা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সমস্ত রকম দায়িত্ব তাদের মাথায় রয়েছে। এবং এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাড়ির যা পরিস্থিতি, সেখানে সকলকে সামলে নিজের সেই মেন্টাল স্টেটটাকে ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, যে আমাকে আবার পড়তে বসতে হবে, পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, মানসিকভাবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া, প্রস্তুত করা, প্রথমত এটাই অত্যন্ত কঠিন। তারপরে সেই প্রিপারেশন, পরীক্ষা, চর্চা, সেই সমস্ত কিছু করে তারপর পরীক্ষা দেওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় কাজ এবং এটা একটা অত্যন্ত কঠিন কাজ। একবার ভাবুন, এরকমও হয়তো হতে পারে যে যারা যোগ্য ছিলেন, নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন, তাদের চাকরিটা গেল এবং এরপর যখন আবার পরীক্ষাটা হবে, কয়েকজন যোগ্য ব্যক্তি যারা চাকরি পেয়েছিলেন তারা হতে পারে যে এরপর আর চাকরিটা পাবেন না, তারা এবার পরীক্ষাটা ক্র্যাক করতে পারলেন না। একবার ভাবুন সেটা কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে চলেছে। তাই দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অ্যাট অল। এটা একেবারেই মুখের কথা নয়, এটাও কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন।